প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বিনিয়োগ ও বাণিজ্যের সংকট, সরকারের করণীয় কী। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি জনাব শোভন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্প্যারো গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনায় ফিরতে চাই তার আগে জানিয়ে রাখছি যে দেশে ব্যবসা বাণিজ্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টানাপোড়েন ছিল সেটিকে এক ধাপ এগিয়ে নেবার জন্য নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার নানান মুখে উদ্যোগ নিয়েছে বলে আমরা শুনতে পাই, কিন্তু তার কোনো প্রতিফলন এখনো পর্যন্ত অর্থনীতিতে পড়েছে সেটির আভাস পাওয়া যাচ্ছে না, বরং নিত্য নতুন সংকট সামনে এসে দাঁড়াচ্ছে। যেমনটি দাঁড়িয়েছে বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের জ্বালানি তেলের বড় ধরনের একটি সংকট তৈরি হয়েছে বলে বেসরকারি খাতের উদ্যোক্তারা বলছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে বরাবরই জ্বালানি তেলের সংকটটাকে এড়িয়ে যাবার চেষ্টা করা হচ্ছে বা বলা হচ্ছে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিন্তু বাস্তবে আমরা একেবারে কৃষক থেকে শুরু করে পরিবহনতে এবং শিল্পোদ্যোক্তারা প্রত্যেকেই এই বিষয়টিতে এখন একেবারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। ভবিষ্যতে কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে এর পরিণতি, সেটিও তাদেরকে খুব চিন্তিত করে ফেলেছে। তারই মধ্যে বাজেট আসছে শিগগিরই, সেই বাজেট নিয়েও আলাপ আলোচনা শুরু হয়েছে। সরকারের বাজেট থেকে বড় ধরনের রাজস্ব আদায় বা রাজস্ব আদায়ের যে লক্ষ্য, সেখানটাতে অনেকটাই দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ থেকে বা রপ্তানি বাণিজ্য বা আমদানি বাণিজ্য থেকে বড় একটি লক্ষ্যমাত্রা নির্ধারণের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন আলোচনায় জানানো হয়েছে। কিন্তু যদি ব্যবসা বাণিজ্য ঠিক মতো না চলে, যদি বিনিয়োগ ত্বরান্বিত না হয়, তাহলে কিভাবে এই রাজস্ব আদায় বাড়বে বা রাজস্ব আদায় বাড়াতে গিয়ে কি তাহলে যারা রাজস্ব দিচ্ছেন, যে ব্যবসায়ী বিনিয়োগকারীরা, তাদের উপরে বাড়তি কোনো খড়গ চাপছে কিনা, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জনাব শোভন ইসলাম, সার্বিক পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগকে কিভাবে দেখছেন আপনি? প্রথমেই ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য, আমাকে এখানে ডাকার জন্য। সবাই আপনার মাধ্যমে দেশ টিভির দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাই অলসো। দেখুন, সামগ্রিক অর্থনীতি, যে ওভারঅল দ্য ইকোনমিক সিচুয়েশন আমাদের যে এখন আমরা ফেস করছি, এটা তো সব সূচকগুলোই আপনারা সকলেই জানেন একটু নিম্নমুখী। আমাদের ইনফ্লেশন ইজ হাই, আমাদের এর মধ্যে আবার তেলের মূল্য বৃদ্ধি পেল। এটাকে আমরা যতই ছোট করে দেখবার চেষ্টা করি না কেন, এটাকে তো কন্ট্রোল দেওয়া সম্ভব না, কারণ মুক্তবাজার অর্থনীতিতে আপনি জানেন যখন জ্বালানির মূল্য বৃদ্ধি পায় তখন সব কিছুর মূল্য বৃদ্ধি পেতে বাধ্য, এবং এটাকে কোনো কন্ট্রোল করা যায় না। আপনি হয়তো 10% বাড়িয়েছেন, কিন্তু এই ট্রিকল এফেক্টটা যে হয় সেটা কিন্তু 15-20%, 30%, 40% পর্যন্ত চলে যায়। তো একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাতে আমরা সকলেই প্রবলেম ফেস করছি, সকলেই একটা ইনফ্লেশনারি প্রেশার ফিল করছি। আর আমাদের তো এখানে ধরেন স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং গার্মেন্টস সেক্টর, এগুলো যে পণ্যগুলো আমরা এখন উৎপাদন করছি তার প্রাইসটা তো আমাদের আগের থেকেই ঠিক করা থাকে। কাজে এই প্রাইসটা তো হঠাৎ করে বাড়ানোর কোনো উপায় নেই। কাজে হঠাৎ করে যখন কোনো একটি আমাদের র মেটেরিয়ালস কস্ট, জ্বালানি একটি বিরাট র মেটেরিয়ালসের অংশ এবং অন্যান্য র মেটেরিয়ালকে এটা সাবস্টিটিউট করে, এটার সাথে জড়িত, যখন এটার কস্ট বেড়ে যায় তখন ওভারঅল যে ইনফ্লেশনারি এফেক্টটা আমাদের উপর পড়ে সেটা কিন্তু আমাদের সামাল দেওয়ার মতো কোনো জায়গা থাকে না, স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। আমরা এটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলি, আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আছি, সেখানেও বলি। আমি বায়ারদেরকে হঠাৎ করে বলতে পারবো না আমার জ্বালানি তেলের মূল্য বেড়ে গেছে, আমাকে 1 সেন্ট করে মূল্য বাড়ায় দাও, সেটা একটা সমস্যা। আর ওভারঅল সামগ্রিক অর্থনীতি যদি দেখেন, তাহলে আমাদের যে জ্বালানি তেলের যে সমস্যাটা নিয়ে আমরা পরে আলোচনা করার আগে একটু বলে নেই, জ্বালানি তেলের সমস্যাতে আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছি মোটামুটি পাওয়ার কাটটা তেমন হচ্ছিল না, কিন্তু গত এক সপ্তাহে পাওয়ার কাট ভয়াবহ আকার ধারণ করেছে। এবং আমরা যা দেখতে পাচ্ছি, আমরা লোডশেডিং আমরা বলি, যে লোডশেডিং আমরা বলি, সেই লোডশেডিং স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, ঢাকাতে হয়তো যারা আছেন তারা হয়তো ফিল করছেন না, কিন্তু আপনারা যদি গাজীপুর, কোনাবাড়ি, ভালুকা, চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল জোন, এইগুলো সাভার, আশুলিয়া, এগুলোতে যদি আপনি দেখেন গত কয়েকদিনে, আমি তথ্য নিয়ে বলছি, গত কয়েকদিনে অ্যাভারেজ পাওয়ার কাট হয়েছে 7 ঘন্টা
কর্মদিবসের সময়, আমাদের 8-10 ঘন্টা কর্মদিবস আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ধরে থাকি, যেটি হলো 8টা থেকে 7টা, 10 ঘন্টা আমরা কাজ করি, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। এটির মধ্যে 7 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে 7 ঘন্টা মানে 70% অফ দ্য টাইম আমাদের ডিজেল ইউজ করে, জেনারেটর ইউজ করে আমাদের উৎপাদন করতে হয়েছে। এই যখন বারবার আর পাওয়ারটা ফ্ল্যাকচুয়েট হয়, বারবার আধা ঘন্টা থাকে এবং আধা ঘন্টা পরে পাওয়ারটা চলে যায়, এটিতে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতি হয়। আর এই 7 ঘন্টা জেনারেটর চালাতে হলে যে পরিমাণ ডিজেলের প্রয়োজন হয়, সেই পরিমাণ ডিজেল কিন্তু আমরা যে কন্ট্রাক্ট করে রেখেছি বিভিন্ন ডিজেল ডিলারদের সাথে, যে তারা সরাসরি ধরেন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে কিন্তু আপনি তেলের পাম্প থেকে ডিজেল আনতে পারবেন না, আমাদের ট্রাকে করে ট্যাঙ্কারে করে ডিলারের কাছ থেকে তেল আসে। এই তেলটি আমাদের প্রি পারমিশন করা থাকে, প্রায় 4000 ইউনিট, 4500 লিটার। এখন হঠাৎ করে এইটি যে পৌঁছে গেছে 8000, ডাবল হয়ে গেছে এটির সংখ্যা। তো কাজেই ডিলাররা আমাদেরকে ওই তেলে দিতে রাজি না, আমরা পেট্রোল পাম্পগুলো থেকেও আমরা এটি নিতে পারছি না। তাতে হচ্ছে কি, আমাদের এটির জন্য এখন ব্ল্যাক মার্কেট থেকে তেল কিনতে হচ্ছে এবং ইন্ডাস্ট্রিগুলোকে মানে লক্ষ্য রেখে প্রচুর পরিমাণে একটা ব্ল্যাক মার্কেট সার্কেল ডেভেলপ হচ্ছে, যেটি আমিও অবগত ছিলাম না এবং গত 3 দিনে আমি সেটি অবগত হলাম। কারণ তেলের একটা হাহাকার এবং অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো যাদের ক্ষমতা নাই, ধরেন 115 টাকা ডিজেল, এটি এখন 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ব্ল্যাক মার্কেটে, এবং ব্ল্যাক মার্কেটে আপনি টাকা দিলে তেল পাবেন। এই ব্ল্যাক মার্কেটটি কারা কন্ট্রোল করছে এটি দেখতে হবে। আর 2 নম্বর হলো, আমরা যদি এই তেল না কিনি, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু বসে থাকবে। আমাদের 1 ঘন্টার প্রোডাকশন কস্ট ইজ অলমোস্ট $1,500 একটি লাইনের 1 ঘন্টার প্রোডাকশন কস্ট অলমোস্ট $1,500 to $2,000। এখন এই 1500 থেকে $2,000 এক লাইন, আমাদের কারো 100 লাইন, 150 লাইনের গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই 150 লাইনে মানে $100,000-200,000 প্রতিদিন আমাদের গুনতে হবে এই যদি আমাদের যদি বন্ধ থাকে। তাহলে আমাদের এই ধরনের যদি প্রবলেম ফেস করতে হয়, আপনি বুঝতেই পারছেন আমাদের উৎপাদনের কি অবস্থা দাঁড়িয়েছে। তারপরে সামনে আসছে ঈদের আগে আমাদের বহু শিপমেন্ট যায়। এই সিজনে আমরা যে প্রোডাকশনটি করছি সেটি আমরা ফল সিজনের জন্য প্রোডাকশনটা করছি। আমরা এই ফল সিজনের প্রোডাকশন কিন্তু অনেক প্রোডাকশন লাগে এবং সোয়েটার উৎপাদনও শুরু হয়েছে, সোয়েটার ফ্যাক্টরিগুলো এখন অনলাইন হয়েছে। কাজেই এই মুহূর্তে আমাদের যদি শিপমেন্ট আমরা ঈদের আগে করে না যেতে পারি, আমাদের প্রচুর পরিমাণ এয়ার ফ্রেট দিতে হবে এবং এয়ার ফ্রেটের কষ্ট প্রচন্ডভাবে বেড়ে গেছে। এবং আপনারা দেখছেন গত 8 মাসে আমাদের কিন্তু রপ্তানি নিম্নমুখী। এর মধ্যে করতে হবে লিড টাইমের ভিতরে, আপনাকে যদি লিড টাইমের মধ্যে আমরা যদি শিপমেন্টটা না করতে পারি, যেহেতু আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি এটা আরো পরে বলবো উৎপাদন কি কি কারণে আরো ক্ষতিগ্রস্ত, জ্বালানি তেল না থাকার কারণে আর বারবার লোডশেডিং হওয়ার কারণে। কিন্তু উৎপাদন যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের কিন্তু বাইরের কাছে যে আমাদের রেকর্ড ছিল এ পর্যন্ত, যত ঝড়ঝাপটাই আসুক, তারা বলতো বাংলাদেশ ইজ এ ভেরি রেজিলিয়েন্ট কান্ট্রি। সবকিছুর মধ্যে আমরা শিপমেন্টটাকে ধরে রেখেছিলাম। একটি বছর 2014 সালে আপনি জানেন আমাদের 238 দিন হরতাল ছিল, তার মধ্যেও গার্মেন্টস সেক্টরকে হরতালের বাইরে রেখে আমরা প্রত্যেকটা মাল কিন্তু কারেক্ট টাইমে শিপমেন্ট করতে পেরেছি। কাজে বাইরের কাছে আমাদের যে রেপুটেশনটা ছিল, সেই রেপুটেশনটা কিন্তু এখন শঙ্কাগ্রস্ত, এবং রেপুটেশনটা শঙ্কার হওয়ার কারণেই কিন্তু আপনারা দেখছেন যে আমাদের রপ্তানি নিম্নমুখী। এছাড়াও আরো বহুমাত্রিক সমস্যা রয়েছে, আন্তর্জাতিক সমস্যা রয়েছে। যেমন আমরা ট্রাম্প ট্যারিফের মধ্যে পড়ে গিয়েছিলাম, তার যুদ্ধের কারণে এখন যে মার্কেটগুলোতে আমরা পণ্য সরবরাহ করি সেখানে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে এবং তেলের দাম বেড়ে যাওয়ার কারণে কোনো ডিরেক্টলি তাদের ডিসপোজেবল ইনকামের উপর মানে ইমিডিয়েটলি আঘাত এসছে, শক্ত আঘাত এসছে। এবং এই আঘাত আসার কারণে তারা অলরেডি জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে তারা এই যে গার্মেন্টস কেনা, মানে কাপড় জামা কিন্তু সেকেন্ডারি ডিসপোজেবল ইনকাম থেকে মানুষ কেনে, কিন্তু যেহেতু ডিসপোজেবল ইনকাম কমে গিয়েছে, কাজে এইটার চাহিদাও কমে গিয়েছে। কাজে বায়াররা ইমিডিয়েট এফেক্টে তারা প্রচুর অর্ডার ক্যান্সেল করছে, তারা প্রচুর অর্ডার আমাদের যেটি দিয়েছিল, প্রজেকশন দিয়েছিল, সেই প্রজেকশন থেকে কিন্তু আমরা র মেটেরিয়ালও প্রোডাকশন করে ফেলেছি, কাপড় প্রোডাকশন করে ফেলেছি। যখন সেলাইয়ের সময় যে তারা বলছে যে না, আমরা স্টেডি অ্যান্ড স্লো, দেখি সামনে কি হয়। এর মধ্যে আপনারা দেখলেন এই মুহূর্তে যে ইরানের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলোচনাটি চলছিল, সেটি কিন্তু স্টলড হয়ে গেছে গত কয়েকদিন, গত পরশুদিন থেকে স্টলড হয়ে গেছে। তাদের যে বিশেষ প্রতিনিধি যাওয়ার কথা ছিল সেইটা ট্রাম্প ক্যান্সেল করেছে। গতকালকে আজকে সকালে আমাদের সময় আজকে সকালে ট্রাম্পের উপর একটি হামলা হয়েছে, সেটিতে এফেক্ট কি হবে এটিও আমরা জানি না। সব মিলিয়ে
একটা পারফেক্ট স্টর্ম, সমষ্টিগত অর্থনীতি যদি একটি সব 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 দিকের যে চাপের মুখে পড়তে হয় সেটি পড়ছে। সরকারের সদিচ্ছা আছে, বাংলাদেশ ব্যাংকের সদিচ্ছা আছে, কিছু কিছু পজিটিভ পদক্ষেপ তারা নিয়েছেন, কিন্তু ব্যাংকগুলোর তারল্য সংকট এবং এই ধরনের জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশ প্রস্তুত ছিল, বিশেষ করে এই নতুন সরকার তো প্রস্তুত ছিলই না। কাজেই এটি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে আমি মনে করি। আমি শুধু এইটুকু প্রত্যাশা রাখছি যে আমরা যাতে আমাদের সরবরাহটি অব্যাহত রাখতে পারি, জ্বালানি তেলের ঘাটতি যাতে না হয়, জ্বালানি তেল যাতে আমরা পাই, ইন্ডাস্ট্রিগুলোকে জ্বালানি তেল দেওয়ার একটি বিশেষ ব্যবস্থা করা সরাসরি ডিপো থেকে, কারণ যেহেতু লোডশেডিং হচ্ছে ডিপো থেকে আমাদের সরাসরি দেওয়ার ব্যবস্থা করা, আমাদের যে পারমিশনটি ছিল সেটিকে আইদার ডাবল করে দেওয়া, যাতে করে আমরা শুধুমাত্র যে ফ্যাক্টরিগুলোর মানে চাকা সচল রাখতে পারি। কারণ আমাদের সামনে ঈদ আসছে, মালের শিপমেন্ট করতে হবে, মালের শিপমেন্ট করা ছাড়াও আমাদের কর্মচারীদের কিন্তু বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, এবং যেহেতু ঈদটি একেবারে মাসের শেষে, আগামী মাসের একেবারে শেষে, কাজেই আমাদের স্যালারি অ্যাডভান্সও করতে হবে ওয়ার্কারদেরকে। কাজেই এই মুহূর্তে যদি আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হয় তাহলে ওভারঅল একটা শ্রমিক অসন্তোষ দেখা দেবে বলে আমি মনে করি। কাজেই যে কোনো মূল্যে আমাদের কিছু সহায়তা লাগবে সরকারের কাছ থেকে, যাতে করে আমরা এই অবস্থা থেকে উত্তোলন ঘটাতে পারি। উত্তোলন ঘটানোর জন্য প্রথম শর্ত হলো আমাদেরকে প্রথমে আইদার বিদ্যুৎ আপনি সচল রাখুন, অথবা জ্বালানি তেল সরবরাহ করুন, ডিজেল, যেটিতে আমাদের উৎপাদন খরচ প্রচুর পরিমাণ বেড়ে যাবে। কিন্তু উৎপাদন খরচ বাড়লেও আমরা চাই যে আমাদের যাতে মালটি আমরা ঠিকমতো তৈরি করতে পারি, কারখানার চাকা যাতে আমরা সচল রাখতে পারি, এবং আমরা মাল যাতে রপ্তানি করতে পারি বিদেশে। কাজে ওভারঅল যে আমাদের সামষ্টিক অর্থনীতির উপর একটা প্রেশার, যদি আমরা এক্সপোর্ট আমাদের আরও কমে যায়, তাহলে কিন্তু আমাদের সেই সামষ্টিক অর্থনীতির উপর যদি প্রভাব পড়ে, তাহলে এটিকে সামাল দেওয়া আরও দুরূহ পড়বে। ধন্যবাদ। আপনি বলছিলেন যে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক আন্তরিক, সে আন্তরিকতার কি কি বহিঃপ্রকাশ দেখছেন আপনারা? সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক আন্তরিক, তার কয়েকটি বহিঃপ্রকাশে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। নতুন সরকার আসার পরে আমরা কিন্তু যে প্রথম ঈদটি পার করি, তখনও কিন্তু আমাদের সকলের তারল্য সংকট ছিল। কারণ তো বিকজ দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনার 8 মাস যাবত আমি বলেছি যে আমাদের নিম্নমুখী রপ্তানি, এবং আমাদের উৎপাদন খরচ বেড়েই চলেছিল। কাজেই তখন আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছে, বিজিএমএর পক্ষ থেকে আমরা সাপোর্ট চাই যে আমাদেরকে 1 মাসের স্যালারি একটু সহজ কিস্তি লোনে, কোনো সহজ কিস্তিতে দেওয়া হয় নাই কারণ সেটি সামর্থ্য এই মুহূর্তে নাই, কিন্তু একটি লোনের মাধ্যমে আমাদের দেওয়া হয় 3 মাসের মনিটরিয়াম রেখে আমাদের এক মাসের স্যালারি বাংলাদেশ ব্যাংক থেকে সহায়তার মাধ্যমে দেওয়া হয়, যেটি আমরা 1 বছরের মধ্যে পরিশোধ করব। এটি একটি। 2 নম্বর যে বেনিফিটটি এখনো কার্যকর হয় নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে এগ্রি করেছে এবং অর্থমন্ত্রী নীতিগতভাবে এগ্রি করেছে, সেটা হলো এক্সপোর্ট ক্রেডিট। এই এক্সপোর্ট ক্রেডিটটি আমাদের চালু হয়েছিল কোভিডের সময়, একটা 5,000 কোটি টাকার তহবিল। সেই তহবিল থেকে আমরা একটা আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে, যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে, এবং যেটি ওয়ার্কিং ক্যাপিটালের ইন্টারেস্ট 14.5%, এটি আপনি 5.5% ইন্টারেস্টে আপনি নিতে পারবেন। একটা লিমিট আছে, এই লিমিটের মধ্যে আপনি নিতে পারবেন এক্সপোর্ট ক্রেডিট, প্রত্যেকটি এন্টারপ্রাইজ, প্রত্যেকটি কোম্পানি, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো নিতে পারবে। এটি আমাদের হয়তো ওভারঅল যে আমাদের ঊর্ধ্বমূল্য, সবকিছুর ঊর্ধ্বমূল্য, এটিতে ইন্টারেস্ট একটা রিলিফ পাবো আমরা, এবং এই ইন্টারেস্ট রিলিফ পাওয়ার ফলে আমাদের কিছুটা হলেও আমরা মানে সমন্বয় করতে পারবো আমাদের খরচের। কাজে একটি 14.5% কিছু ইন্টারেস্ট, আর কি এই ইন্টারেস্টটা যদি 5.5% থাকে, আমরা কিছুটা সমন্বয় করে ওভারঅল ইন্টারেস্ট কস্টটাকে 9% আমরা ইন্টারেস্ট কস্টটাকে নামিয়ে আনতে পারবো। তো কাজে এই দুটির কথা আমার মনে পড়ে যে তারা আমাদের দিয়েছেন। এছাড়াও তারা কিছু ইনসেনটিভ, যেটা আটকা ছিল, প্রায় 8 মাস যাবত আটকা ছিল, সেই কিছু ইনসেনটিভটা রিলিজ করেছেন। এবং মানে আপনি বলছেন রপ্তানির বিপরীতে যে ক্যাশ ইনসেনটিভ, যেটা আমরা একটা ক্যাশ ইনসেনটিভ পাই 1% ফ্ল্যাট সকল ফ্যাক্টরির জন্য, নিচে বাইরে আর একটু বেশি পায়, কিন্তু এই 1% ক্যাশ ইনসেনটিভ আমরা আমাদের কিছু অংশ রিলিজ করা হয়েছে। কিছু অংশ আমাদের কাছে অঙ্গীকার করেছেন যে তারা আগামী ঈদে, অর্থাৎ মের শুরুতে এটি কিছু অংশ তারা রিলিজ করবেন। অল্প কিছু রিলিজ করা হয়েছে, আই থিঙ্ক 1500 কোটি টাকা রিলিজ করা হয়েছিল। আমাদের কিন্তু আটকে আছে প্রায় 4000 কোটি টাকা। সেই 4000 কোটি টাকা ইনসেনটিভ আমাদের হয়তো এই ঈদে আমরা আশা করছি সরকার আমাদেরকে ইনসেনটিভ রিলিজ করবে। এটা আমাদের পাওনা টাকা, এটি যদি রিলিজ করে তাহলে আমরা হয়তো ঈদটি পার করতে পারবো। এবং আরো কিছু সহায়তার দরকার হবে, কারণ যেহেতু এখন প্রচন্ড একটি আমরা চাপের মুখে পড়েছি। কাজে এই দুটি জেস্টারের কথা আমি বলছি। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক রিফর্ম এখনো কিন্তু তেমন হয়নি, কিন্তু এইদিকে আমাদের খুব কেয়ারফুলি অগ্রসর হতে হবে, যাতে করে কোনোভাবেই ব্যাংক লুটেরা, যারা ব্যাংক লুট করে নিয়ে গেছেন, তারা যাতে আবার
এখানে ফিরে এসে আবার ব্যাংকের লুটতরাজ শুরু করতে না পারে। কিন্তু ব্যাংকগুলো যে বলা হচ্ছে তারল্য সংকট, এই তারল্য সংকট কিন্তু সম্পূর্ণই তৈরি হয়েছে কিছু কিছু ব্যাংক লুটেরাদের কারণে, বড় বড় গ্রুপ। আমি সেই আলোচনায় আসবো। জনাব শোভন ইসলাম, আপনি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা যারা ব্যবসায়ী বা রপ্তানিকারক, তাদের ভিতর থেকে একটি অভিযোগ শুনতাম যে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসায়ীদের কোনো কথাই শুনছেন না এবং ব্যবসায়ীদের কোনো সমস্যাকে তারা আমলে নিচ্ছেন না। তো নির্বাচিত সরকার এসে আপনাদের সেই কথাগুলো কি শুনেছেন? আপনারা কি সরকারকে আপনাদের না বলা কথাগুলো বলতে পেরেছেন এবং তার রেসপন্সটা কি এসছে? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের বলতে হচ্ছে যে আমরা খুবই দুর্বিষহ সময় পার করেছি। কারণ এটি আমাদের তখন অনেকগুলো ক্রাইসিস এসছিল। আমাদের ট্রাম্প ট্যারিফ হঠাৎ করে নেমে আসলো এবং আমাদের জ্বালানি তেলের সংকট তখনও ছিল। কিন্তু ঘটনা হলো এত এই পরিমাণ ছিল না, কারণ হরমুজ প্রণালী চালু ছিল। তখন তৎকালীন সরকারের সাথে কোনো ব্যাপারে আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি। যদিও বাণিজ্যমন্ত্রী একজন ব্যবসায়ী নিজে ছিলেন, কিন্তু ওনারা খুব বেশি পরিমাণ বুঝতেন এবং যিনি প্রেস সচিব ছিলেন তার বক্তব্য আপনারা শুনেছেন, তারা একেবারেই ব্যবসায়িক বান্ধব সরকার ছিলেন না। এবং আপনারা দেখেন বিডা থেকে অনেক লম্ফঝম্প করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট, ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু তারা আনতে পারেনি, যেটা জনগণের চোখে ভিজিবল, দৃশ্যমান কোনো ধরনের ইনভেস্টমেন্ট দেশে আসেনি। এবং অনেকগুলো ইনভেস্টর কিন্তু বাংলাদেশে আসছে, কারণ বাংলাদেশে তারা ইনভেস্ট করতে চায়। জাপানিজ পিপল আর ভেরি ইন্টারেস্টেড, হোল জাপানিজ ভেরি ইন্টারেস্টেড। আপনারা জানেন তাইওয়ান একটা ওই মালাকা কোস্টে একটা প্রচন্ড ভৌগোলিক চাপের মুখে আছে, কাজে বাংলাদেশে যদি তারা ইনভেস্ট করতে পারে, তারা মালাকা কোস্টকে বাইপাস করতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের ইনভেস্টমেন্ট আমরা আনতে পারিনি। তাছাড়া আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে, সেই ক্যাপিটাল মার্কেটে আমরা ভেবেছিলাম ওই অন্তর্বর্তীকালীন সরকার এসে কিছু রিফর্ম করবে যাতে ক্যাপিটাল মার্কেটটি আবার চাঙ্গা হয়। সে ধরনের কোনো রিফর্মও কিন্তু আসেনি। শুধুমাত্র ব্যাংক ঋণ নির্ভর কিন্তু আমরা থেকে কোনোভাবেই আমাদের উৎপাদন বাড়াতে পারবো না। আমাদের যে র মেটেরিয়ালের জন্য, আমাদের যে ইনভেস্টমেন্টের জন্য কস্টটা দরকার 14.5% দিয়ে, আমরা কিন্তু নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা যে মেশিনগুলো আমাদের আনতে হবে, নতুন অটোমেশনগুলো যে আমাদের আনতে হবে, সেটি একমাত্র সম্ভব যদি আমাদের সিংহভাগ কিছু ইনভেস্টমেন্ট আমরা ক্যাপিটাল মার্কেট থেকে নিতে পারি। সেটি কম খরচে কিন্তু এটাকে নেওয়া যায়। 14.5% ইন্টারেস্ট দেয় না। আমরা যদি যারা ভালো কর্পোরেশন আছি তারা প্রফিট দেখিয়ে আমরা মার্কেট থেকে টাকাটা নিতে পারবো, কিন্তু এই মুহূর্তে সেটিও কিন্তু বন্ধ। আমরা শুনছি এই সরকার এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে হয়তো কিছু চেঞ্জ আনবে এবং তাহলে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যদি চেঞ্জ আসে আমরা হয়তো একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ দেখতে পারবো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি খুব ভালো মতোই অবগত আছেন এবং আমাদের দর্শকরা অবগত আছে, এটি বাংলাদেশ মনে হয় সবচাইতে বিনিয়োগ অবান্ধব একটি দেশ হিসাবে পরিচিত ছিল। এবং আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারগুলো আসলে বিনিয়োগ আনা বা বিনিয়োগকে চাঙ্গা রাখার বিষয় না, তারা একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এসেছিল, সেখানটাতেই তারা বেশি মনোনিবেশ করেছে। কিন্তু তা হলো ব্যবসায়কে সচল রাখা, অর্থনীতিকে চালিয়ে রাখা, সে ব্যাপারেও তাদের কোনো ধরনের উদ্যোগ দেয়নি। মানুষজনের সাথে বসা, প্রফেসর ইউনূসের সাথে আমাদের অনেক ধরনের আশা ছিল। আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম আপনি একটা টাস্ক ফোর্স করে দেন অন্তর্মন্ত্রণালয় ব্যবসায়ীদের নিয়ে। আমি রিকোয়েস্ট করেছিলাম আপনার যে পার্সোনাল এবিলিটি আছে, আপনার যে পার্সোনাল নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে আপনি বাংলাদেশের পজিটিভ ইমেজ বাড়ানোর জন্য প্রতিদিন একটা করে টুইট করেন। কিন্তু উনি আলটিমেটলি কোনো কিছুই করেননি। নিজে স্বার্থপর একজন মানুষ উনি প্রমাণ করে গেছেন। আচ্ছা, আমরা সেই আলোচনার বাইরে এসে একটু জানতে চাই, নতুন সরকার এসে আমরা দেখলাম যে বেশ কিছু ব্যবসায়ী শিল্পপতি তাদেরকে উপদেষ্টা হিসেবে বা তাদের পরামর্শ নেয়ার একটি প্যানেল তৈরি করেছে, বেশ কজন ব্যবসায়ী উদ্যোক্তা বড় আমরা যাদেরকে দেখি। আর তারই পাশাপাশি আবার দেখলাম যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেজন্য সাবেক উপদেষ্টা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করেছে। এর সুফল কতটুকু পাবেন বলে আপনারা মনে করছেন?
দেখুন, একটি ভালো জিনিস হয়েছে, সেটি হলো যারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, প্রধানমন্ত্রীর সাথে অনেকবারই দেখা করার সুযোগ হয়েছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের, এবং উনি ব্যবসায়ীদের যে একটি কাউন্সিল দেখা করেছে, আমি মনে করি এটা রোটেটিং আকারে বিভিন্ন ব্যবসায়ী বড়দের সবার কথাই উনি শুনবেন, কিংবা ছোট বড় মাঝারিদের কথা উনি শুনবেন আমার বিশ্বাস, এবং আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবো। এছাড়া মন্ত্রীরা কিন্তু দফায় দফায় আমাদের সাথে বৈঠক করছেন, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, তারা কিন্তু দফায় দফায় আমাদের সাথে বৈঠক করছেন। কাজেই এটা কিন্তু একটা ক্লোজ চ্যানেল যেটি তৈরি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যে আমরাই সব বুঝি, আমাদের কারো কাছে কিছু দরকার নাই, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে মানুষ কি প্রবলেম ফেস করছে এটি আমাদের শোনার দরকার নেই, এটি কিন্তু এখন নাই। এখন কিন্তু তার সবাই উৎসাহী, সবাই আগ্রহী যে কিভাবে যে তোমাদের সমস্যাগুলো আসছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। আমরা আশা করব যে বিগত স্বৈরাচার সরকারের সময় যে প্রবলেমগুলোতে আমরা ফেস করেছি, যে হঠাৎ করে ওনারা আমাদের বিগত স্বৈরাচার সরকার কিন্তু প্রথম দিকে আমাদের কথাগুলো শুনতেন, আমাদের প্রবলেমগুলো ডিরেক্টলি সলভ করতেন। কোভিডের সময় আমরা খুব পজিটিভ মুভমেন্ট দেখেছি, কিন্তু পরবর্তীকালে 2018 পর থেকে 2021-22-এর দিক থেকে কিন্তু এটি ডোরটা বন্ধ হতে থাকে এবং আমরা কোনো ফিডব্যাক দিতে পারি নাই। কিন্তু আমরা বহুদিন পরে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক দলের কাছে আমরা মতামত দিতে পারছি, এবং আমরা আশা করব তারা চোখ কান খোলা রাখবেন, এবং তাদের যে বক্তব্যগুলো যদি যারা দিচ্ছেন সে ব্যাপারে তারা একটুখানি কেয়ারফুল হবেন। জ্বালানি তেলের সংকট নাই, সব জায়গায় এনাফ জ্বালানি তেল আছে, আমরা সত্যিকার পিকচারটি জানতে চাই। কিন্তু অনেক সময় সত্যিকার পিকচারটি যদি আপনি বলেন সেটি একটি প্যানিক সৃষ্টি করতে পারে, সেই জন্য হয়তো অনেকে বলেন না, রাজনৈতিক ভাবে অনেক বক্তব্য দেওয়া যায় না। আমাদের সেটির একটি ব্যালেন্স করতে হবে যাতে আমরা সত্যিকার বক্তব্যটি জানতে পারি। আপনার কাছ থেকে আরো শুনবো। প্রিয় দর্শক, নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় বিনিয়োগ ও বাণিজ্য সংকট, সরকারের করণীয় কি। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন জনাব শোভন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্প্যারো গ্রুপ। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব শোভন ইসলাম, আপনি আপনার আলোচনার মধ্যেই বলছিলেন যে ব্যাংকে তারল্য সংকটটা খুব প্রকট হয়ে এসছে। এর পাশাপাশি আমরা দেখলাম যে বৈশ্বিক যে চাপ, সেটির কারণে আমাদের দাতা বা উন্নয়ন সহযোগী যারা, তাদের কাছ থেকেও খুব একটি ভালো রেসপন্স আমরা পাচ্ছি না। এখন পর্যন্ত ইতিবাচক কোনো কিছু আসেনি। তো তাতে কি আপনার বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যবসা বাণিজ্য সেখানটাতে কোনো রকম আঘাত হানতে পারে কিনা? দেখুন, আমাদের ম্যাক্রো ইকোনমিক্স একটা প্রচন্ড চাপের মুখে পড়েছে। অবশ্যই এটা বহুদিন ধরেই পড়েছিল, বিকজ ব্যাংকের সংকট আজকে থেকে শুরু হয় নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকার এটিকে খুব একটি যে কোনো রকম ম্যানেজ করেছে, কিন্তু এটিকে উত্তরণের কোনো উপায় বের করতে পারে নাই। আপনি জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে ব্যাংকগুলো ছিল তাদের থেকে প্রচুর পরিমাণ টাকা, আমরা যেটাকে বলি লুট, মানে অ্যাটলিস্ট মানে পাচার হয়ে গিয়েছে। এখান থেকে একেবারে টাকাটি উত্তোলন করে বিনা ভুয়া ব্যবসা দেখিয়ে এটিকে পাচার করে দেওয়া হয়েছে। তো এটি তো একটু বিশাল মানে প্রবলেম আমাদের জন্য। এবং আমাদের যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান ছিল, রুবাইয়াত সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে ডিপ্লয় করা হয়েছিল, উনিও স্টক মার্কেটটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, এবং ওখান থেকে ওনার কিছু কিছু সহযোগী আদনান, ইমাম, তারা এই মার্কেটটাকে, নাফিস শারাফাতের মার্কেটটাকে একদম শেষ করে দিয়েছে, এবং তারাও ব্যাংকের সহযোগিতা নিয়ে এটি করেছে। তারাও কিন্তু ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আমরা শুধু সালমান এফ রহমান এদের কয়েকজনের কথা শুনি, কিন্তু আরও লোক কিন্তু এখানে ছিল। তাদের সবাইকে শনাক্ত করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদেরকে G2G'র মাধ্যমে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে এই ঘটনা যাতে আর ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় তার একটি উপায় ঘটবে। কিন্তু এ ব্যাপারেও কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের কোনো পদক্ষেপ দেখতে পারি নাই। আমরা আশা করব যে একজন ভালো ব্যবসায়ী যখন কোনো কিছু করেন, যদি কোনো কারণে বিপদে পড়েন, তখন তাকে যেমন সহায়তা দেওয়া প্রয়োজন, তেমনিভাবে যে অসাধু ব্যবসায়ীগুলো আছে তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা সরকারকে নিতে হবে। নাহলে কিন্তু আমরা এই যে আমাদের যে কালচার, এই যে লুটিং কালচার, এই কালচার থেকে বেরোতে পারবো না। সবার মনে যে একটি বদ্ধমূল ধারণা আমরা ব্যাংক থেকে টাকা নিলে এটি ফেরত দেওয়ার আমাদের কোনো দরকার নেই, এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এটি আপনি ছোটোখাটোদের যারা চেক বাউন্স করেছে তাদেরকে ধরছেন, তাদেরকে জেলে দিচ্ছেন, আইন কঠোর করা হয়েছে, কিন্তু যারা বড় বড় লুটেরা তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তারা সামহাউ দে আর ব্রাইবিং দ্য টপ লেভেল এগেন, এই ধরনের কিছু শোনা যাচ্ছে। কিন্তু এইটির ব্যাপারে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো সরাসরি, যে তিনি যেন নিজে হস্তক্ষেপ করে দেখেন যে কোনোভাবে
এই বড় বড় যারা ব্যাংক ডিফল্টার লুটেরা রয়েছে, তারা টাকা পাচার করেছে, দেশের অপরিণীয় ক্ষতি করেছে, তারা যেন উপরের লেভেলে ব্রাইব কিংবা কোনো ধরনের উৎকোচ কিংবা ঘুষ দিয়ে এখান থেকে পার পেয়ে না যায়, তার দ্রুত ব্যবস্থা নেওয়া। এইটি 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের তারল্য সংকট প্রচণ্ড এই মুহূর্তে, জানেন, কারণ প্রত্যেকটি ব্যাংকের মূলধন কমে গিয়েছে এই টাকা পাচারের কারণে। এবং নাম্বার অফ ব্যাড লোনস, যেহেতু ব্যবসার পরিস্থিতি ভালো না, দের লট অফ ডিফল্টার, অনেক ছোট ব্যবসায়ীরাও ব্যবসা চালাতে পারছে না, তারা ব্যবসা বন্ধ হয়ে গেছে। তো নাম্বার অফ ব্যাড লোনস কিন্তু প্রচণ্ড পরিমাণ বেশি সব ব্যাংকের। তো এই ডিফল্ট লোনগুলোর কারণে ব্যাংকের তারল্য সংকট কমে গেছে। যখন ব্যাংকের মূলধন কমে আসে তখন কিন্তু ওভারঅল যে সিঙ্গেল বরোয়ার লিমিট, আমাদেরকে একটা লিমিট দেওয়া হয়, আমাদের এলসি লিমিট, এই পরিমাণ এলসি আমরা খুলতে পারবো, সেই সিঙ্গেল বরোয়ার লিমিটটিও কমে যায়। তো 2 ধরনের চাপ আমরা ফেস করছি। একটা ব্যাংকের মূলধন কমে যাওয়ার কারণে সিঙ্গেল বরোয়ার লিমিট আমাদের কমে গিয়েছে, আর একটি হলো যেহেতু টাকার অবমূল্যায়ন ঘটেছে, কাজে আমাদের এই লিমিটটা দেওয়া হয় টাকার পরিমাণে। কাজেই ওই এলসি ধরেন আমাদের 1,000 কোটি টাকার একটি লিমিট দেওয়া হলো, কিন্তু ওটি কিন্তু এখন ডলার অ্যামাউন্ট অনেক কমে গিয়েছে, কাজে ওটি অপ্রতুল যে এটি দিয়ে আমরা এলসি করব। কাজেই সেই চাপগুলো কিন্তু আমরা ফেস করছি এই মুহূর্তে। কাজেই অনেক ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না র মেটেরিয়াল আমদানির জন্য, কারণ ব্যাংকের তারল্য সংকট রয়েছে। অনেক ব্যবসায়ীরাই লোন নিতে পারছেন না, লোনের কিন্তু নেগেটিভ প্রবৃদ্ধি আপনি যদি দেখেন -6% নেগেটিভ প্রবৃদ্ধি এবছর। তো কাজেই লোনের যখন নেগেটিভ প্রবৃদ্ধি থাকে তখন তো আপনি ইকোনমি গ্রো করছেন, এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন অফ দ্যাট। এবং ওভারঅল ম্যাক্রো ইকোনমিক্স একটা প্রচণ্ড চাপের মুখে রয়েছে। আপনি তারল্য হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে যে পরিমাণ সাপ্লাই দেওয়া দরকার টু কিপ দ্য ইকোনমি ফ্লোয়িং, এই মুহূর্তে কোভিডের মতো অবস্থা করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ অর্থ বাজারে যোগান দিতে হবে। কিন্তু সেই যোগান দেওয়ার জন্য যদি আপনি টাকা প্রিন্ট করেন তাহলে টাকার কিন্তু অবমূল্যায়ন ঘটবে। কাজেই এটিকে একটি ফাইন ব্যালেন্স করে একটা মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসির একটা ফাইন ব্যালেন্সিং আমাদের দরকার। এই মুহূর্তে যদি কিছু বিদেশি সাপোর্ট পাওয়া যেত, কিছু বৈদেশিক মুদ্রা আমাদের যদি ইনফিউজ করা যেত আমাদের ইকোনমিতে, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে IMF এর থেকে যে আমাদের লিনটি, সেটি 3য় কিস্তি মনে হয়, আমি যদি খুব ভুল না করে থাকি, 3য় কিস্তি কিন্তু আমরা ছাড় পেলাম না। ছাড় না পাওয়ারও একটি কারণ রয়েছে, আমি মনে করি এগুলো যুক্তিসঙ্গত কারণ। কারণ ছাড় না পাওয়ার কারণ হলো তারা কিছু বাংলাদেশ ব্যাংকের একটা রিফর্ম চেয়েছিল, তারা NBR এর রিফর্ম চেয়েছিল, তারা এই লোন ডিফল্টারদের এগেনস্টে একটা স্পেসিফিক মেজার চেয়েছিল। এই মেজার কিন্তু ওগুলো আমরা পূরণ করতে পারি নাই। কাজেই যিনি আপনাকে লোন দিচ্ছেন তার শর্ত যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি লোন পাবেন না। কাজেই এই ক্ষেত্রে যখন IMF এর মতো একটি প্রতিষ্ঠান আপনাকে লোন না দেয়, IMF কিন্তু টপ টিয়ার, IMF এর উপর ডিপেন্ড করে বাকি সাহায্য সংস্থাগুলো। এগুলো কিন্তু সবই ব্যাংক, ADB একটি ব্যাংক, IMF একটি ব্যাংক, কিন্তু তারা আমাদের উন্নয়ন খাতে ঋণ দিয়ে থাকে। কিন্তু এরা IMF এর ক্রেডিট রেটিংটা অত্যন্ত ফলো করে। কাজে যখন IMF বলবে আমি লোন দিব না কারণ তুমি শর্ত পূরণ করনি, তখন ADB যে লোনটি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তারা কিন্তু সেখান থেকে ব্যাক আউট করবে। ওয়ার্ল্ড ব্যাংক যে লোনটি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তারাও কিন্তু সেখান থেকে ব্যাক আউট করবে। এবং অন্যান্য যে আমরা আরও কিছু ফরেন সোর্স, এক্সটার্নাল ব্যাংকিং সোর্স, প্রাইভেট সেক্টর থেকে আমরা যেটা নেই, যেটাকে ফরেন ফান্ডিং বলি, আমরা ওভারসিজ ফান্ডিং বলি, সেই ওভারসিজ ফান্ডিংগুলো বাংলাদেশের ক্রেডিট রেটিংয়ের উপর একটা প্রেশার পড়বে। কাজে ওভারঅল আমাদের সামষ্টিক ইকোনমি এইটার যে ম্যাক্রো ইকোনমিক্সের উপর একটা প্রভাব পড়ছে। এবং আপনি যে ফিসকাল পলিসিতে একটা টাকা আপনি সাপ্লাই করবেন, মনিটারি পলিসি দিয়ে টাকা সাপ্লাই করবেন, ফিসকাল পলিসি দিয়ে সেটা মেনটেন করবেন, সেটি কিন্তু করতে পারবেন না, কারণ এই মুহূর্তে আমাদের সেই সক্ষমতা নাই। এবং এই সক্ষমতাটা কবে আসবে? এবং এই সক্ষমতাটা যদি ধরে রাখতে পারতাম যদি আমাদের রপ্তানি ঊর্ধ্বমুখী থাকতো, যদি আমাদের রেমিটেন্স ঊর্ধ্বমুখী থাকতো। উই আর ভেরি লাকি যে আমাদের রপ্তানি এবং রেমিটেন্স এখন পর্যন্ত একেবারে ডিপ ডাউন করে নাই। কিন্তু এই যে আমাদের সামনে এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধের কারণে এবং তেলের সংকটের কারণে, জ্বালানি সংকটের কারণে ওভারঅল গ্লোবাল সাপ্লাই চেনে যে একটা ডিসরাপশন হয়েছে এবং ওভারঅল পৃথিবীতে যে একটা ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, আপনি কিন্তু দেখতে পাবেন খুব শীঘ্রই আমাদের বৈদেশিক যে মুদ্রা আসে ফ্রম রেমিটেন্স, আমাদের যে ওয়ার্কাররা, আমাদের শ্রমিক ভাইরা যে বিদেশে কাজ করে আমাদের রেমিটেন্স পাঠান, তারা কিন্তু রেমিটেন্সও পাঠাতে পারবেন না, রেমিটেন্সও কমবে। এবং রেমিটেন্সটি বাড়ার কারণ হলো এক হলো আমাদের প্রতি বছর কিছু নতুন লোক যায় বিদেশে, এই নতুন লোকগুলো ওইটার ডিমান্ড কমে যাবে, যেমন করে আমাদের গার্মেন্টসের ডিমান্ড কমে গেছে। ওভারঅল এই লোকগুলোতে যে উন্নয়নমুখী কোনো কাজ করে ওই দেশগুলোতে, মালয়েশিয়া কিংবা মিডল ইস্টে, সেই কাজগুলো বন্ধ হয়ে যাবে। সেই কাজগুলো বন্ধ করে ওখানেও একটি ডিমান্ডের প্রবলেম দেখা দিবে বলে আমার মনে হয়। কাজে ওভারঅল আমাদের অর্থনীতি একটি প্রচন্ড চাপের মুখে আছে। ধন্যবাদ শোভন ইসলাম। আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবারও আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন শোভন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক স্প্যারো গ্রুপ। জনাব শোভন ইসলাম, আপনি অনেকগুলো বিষয়ে কথা বলছিলেন। আমরা দেখলাম যে আপনি ঋণ প্রবৃদ্ধির কথা বলছিলেন। আমরা দেখলাম যে আপনার কথাই উঠে এসছে যে ব্যাংকে তারল্য সংকট রয়েছে, আবার ঋণ প্রবৃদ্ধি নেগেটিভ বা মাইনাস বা নেতিবাচক ধারায় চলে গেছে। এর কারণ কি? কারণ কি সরকার ব্যাংক ব্যবস্থা থেকে অতিমাত্রায় টাকা তুলে নিচ্ছে, বা সরকার চালাতে আমরা যেটা দেখলাম যে 1,05,000 কোটি টাকার মতো তুলে নিয়েছে, যেটি তার লক্ষ্যমাত্রার চেয়ে, অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে অনেক বেশি। এটি কি কোনো কারণ কিনা, বা সে কারণেই বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে, বিনিয়োগ যারা করতে চায় উদ্যোক্তারা তারা টাকা পাচ্ছে না, বিষয়টি কেমন? জি, তারল্য সংকট আমাদের একটি বড় সংকট। এটি আমি বারবার করে বলছি, ব্যাংকের তারল্য সংকট এটি বিভিন্ন কারণে তৈরি হয়েছে, একদিনে তৈরি হয়নি, বিভিন্ন কারণে তৈরি হয়েছে, কিন্তু এই সরকারকে সেটি মোকাবেলা করতে হবে। এবং আপনি দেখলেন, আপনি বললেন যে প্রায় 20,000 কোটি টাকা এক্সেস এই 9 মাসে নিয়েছে, এবং এখন যে সিচুয়েশন তাতে আরও হয়তো ব্যাংক থেকে বড়োইং করতে হবে। যখন ব্যাংক থেকে বড়োইং সরকার করে, যখন সরকার ব্যাংক থেকে ঋণ নেয়, ব্যাংকের থেকে ঋণ নেয়, তখন কিন্তু সামষ্টিক অর্থনীতির উপর আরেকটা চাপ পড়ে। এই ঋণটা যে প্রাইভেট সেক্টরে দেওয়ার কথা ছিল, সেই ঋণটি কিন্তু প্রাইভেট সেক্টরে ব্যাংকার দিতে পারছে না, এবং এই কারণে আবার অর্থনীতির উপর চাপ পড়ছে, ইনভেস্টমেন্টের উপর চাপ পড়ছে, এবং ব্যবসাকে সচল রাখার উপর একটা চাপ পড়ছে। এই জন্য আপনারা নেগেটিভ প্রবৃদ্ধি দেখতে পাচ্ছেন। আমাদের জিডিপি কিন্তু অনেক কমে এসছে এবং আরও কমবে, যেটি প্রেডিকশন করা হচ্ছে তার চেয়ে আরও বেশি কমবে। এবং এই মুহূর্তে একটি চরম সংকট এই যে আমরা চেষ্টা করি যে একটা মানে একটুখানি অ্যাগ্রেসিভ ইকোনমিতে না যেয়ে আমরা একটা কন্ট্রাকটিভ ইকোনমিতে যাওয়ার চেষ্টা করি, কন্ট্রাকটিভ পলিসি নেওয়ার চেষ্টা করি। যখন আপনি কন্ট্রাকটিভ পলিসি নেন, মানে সংকোচনমূলক নীতি যখন আপনি অর্থনীতিতে নেন, সেটি যদি একটি বৈরী সময় আপনি নেন, সেটি কিন্তু রিভার্স এফেক্ট হয়। আপনি কোভিডের সময় কিন্তু সংকোচনমূলক নীতি নিতে পারবেন না, আপনাকে তখন অর্থ সরবরাহ বাড়াতে হবে, এবং সেটি করা হয়েছিল, এবং সারা দুনিয়াতেই এটি করা হয়েছিল। অর্থ সরবরাহ বৃদ্ধি করা হয়েছিল, যদিও সরকারকে লোন নিতে হয়েছিল প্রচুর পরিমাণ, এবং সমস্ত পৃথিবী কিন্তু লোন নিয়েছিল তখন বিভিন্ন জায়গা থেকে। এবং আমাদেরকেও এই মুহূর্তে এই অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সংকোচনমূলক নীতি থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের সম্প্রসারণমূলক অ্যাগ্রেসিভ একটা পলিসি নিতে হবে, মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি নিতে হবে, যেখানে অর্থ সাপ্লাই বাড়াতে হবে। অর্থ সাপ্লাই বাড়ালে যেটি হয়, মূল্যস্ফীতি কিন্তু বেড়ে যেতে পারে, কিন্তু মূল্যস্ফীতি কিন্তু এমনি বেড়ে যাচ্ছে। আপনার বৈশ্বিক তেলের মূল্য বেড়ে গেছে, আমাদের বাংলাদেশের তেলের মূল্য বেড়েছে আপনি জানেন 16%, কিন্তু অ্যাকচুয়াল মার্কেটে সেটি আপনি যদি দেখেন, যদিও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আজকে বললেন কোনো ধরনের মূল্যস্ফীতি ঘটেনি, কিন্তু আমাদের জনগণ যারা রাস্তায় আছেন, আমাদের দর্শক যারা টিভিতে দেখতে পাচ্ছেন, তারা খুব ভালো মতোই জানেন এখন জিনিসের দাম কি পরিমাণ বেড়ে গেছে। একটি মিষ্টির দাম পর্যন্ত বেড়ে গেছে, সবজির দাম বেড়ে গেছে, কারণ ট্রাকিং কস্ট বেড়ে গেছে, ট্রাকিং কস্ট অলমোস্ট ডাবল হয়ে গেছে। আমরা প্রতিদিন চিটাগাঙে পণ্য পাঠাই, আমরা যেটি পণ্য 20,000 টাকা দিয়ে আমরা ট্রাক পাঠাতাম, সেটি এখন আমাদের 30,000 টাকা লাগছে। কাজে সব মিলিয়ে আমাদের একটা করুণ অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি, এবং আমি যেটা বললাম, দায়িত্বশীল বক্তব্য দিতে হবে, এমন বক্তব্য দিতে হবে যাতে মার্কেটে কোনো প্যানিক তৈরি না হয়, কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে, না আমরা অবগত আছি, আপনাদের যে সমস্যাটি হচ্ছে সেটিতে আমরা অবগত আছি, এবং এটি নিয়ে আমরা কার্যকর ভূমিকা রাখছি, কার্যকর পলিসি নিচ্ছি, কার্যকরভাবে কাজ করছি। সে কার্যকরভাবে কাজ করতে গেলে আমাদের কিছু রিস্ক নিতে হবে, আমাদের কিছু অ্যাগ্রেসিভ এবং সম্প্রসারণমূলক অর্থনীতিকে ইন্ট্রোডিউস করতে হবে। সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যদি ঋণ নেওয়া হয়, ঋণ নিয়ে হলে অর্থনীতিকে সচল রাখতে হবে, কারণ এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, কারেক্ট, আমাদের প্রচুর প্রসপেক্ট আছে, আমাদের প্রচুর সম্ভাবনা আছে, আমরা রিলেন্টলেসলি আগিয়ে যেতে সক্ষম। আমরা সেটি প্রমাণ করেছি কোভিডের পরে আমরা কি পরিমাণ আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে পেরেছিলাম, কোভিডের পর কিভাবে আমরা আমাদের রপ্তানিকে বাড়িয়ে নিতে পেরেছিলাম, 20% পর্যন্ত আমরা রপ্তানি বাড়িয়েছি এক বছরে। কাজে আমরা সেটি করতে সক্ষম, কিন্তু আমাদের সেজন্য যে নীতিগত সহায়তার দরকার, সেটি কিন্তু সংকোচনমূলক নীতি দিয়ে হবে না, এটি সম্প্রসারণমূলক নীতি দিয়ে আমাদের যেতে হবে। আপনি এখন এই যে কথাগুলো বলছিলেন, এর সাথেই একটি বিষয় খুব সামনে উঠে এসছে যে আগামীতে জুনে যে নতুন অর্থ বছরের বাজেট দেয়া হবে, সেই বাজেট নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। আপনারা নীতিগত সহায়তা বা নীতি সহায়তা সরকারের পক্ষ থেকে বাজেটে কোন ধরনের সহায়তা আপনাদের মতো উদ্যোক্তারা চাইছেন, যাতে ব্যবসা ঘুরে দাঁড়াতে পারে, বা সরকারের সাথে কোন কোন বিষয় আপনারা তুলে ধরেছেন এ পর্যন্ত, যে বাজেটে আপনারা এই 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 সহযোগিতা বা নীতি সহায়তাগুলো চান?
আমরা গত দুদিন হবে 3 দিন আগে আমরা এনবিআর চেয়ারম্যানের সাথে বসেছিলাম বাজেট নিয়ে। আমরা যারা চেম্বার রিপ্রেজেন্ট করি, বিভিন্ন চেম্বার রিপ্রেজেন্ট করি, আমরা বসেছিলাম এবং সেখানে আমরা কিন্তু কতগুলো সহায়তা চেয়েছি। প্রথমত হলো আমরা যদি একই সোর্সে ট্যাক্স বাড়াতে থাকি, আমাদের গার্মেন্টস সেক্টর একটি ভালো সেক্টর এবং এই সেক্টরের উপরে যদি সব ধরনের চাপ আসে তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। আমাদের একই সেক্টরের উপর চাপ, আমাদের জানেন আপনারা 12% কর্পোরেট ট্যাক্স ছিল এবং এটি 10% ছিল গ্রিন ফ্যাক্টরির জন্য। এটিকে বাড়ানোর একটি প্রস্তাব আছে, এটিকে আমরা ভিএমএনলি অপোজ করছি যে না, আমাদের উপর এই মুহূর্তে যেহেতু সারা বিশ্বকে আমরা মোকাবেলা করছি, সমস্ত চাপ আমাদের আছে, এটিকে আমরা বাড়িয়েন না। ভ্যাট, আমাদের মাল্টি লেয়ার ভ্যাট রয়েছে, সেই ভ্যাটটাকে আমরা ওয়ান লেয়ার ভ্যাটে নিয়ে আসার চেষ্টা করছি। তারপরে আমরা অটোমেশনের কথা, যেটি আইএমএফও বলেছে। তারপরে আমাদের যে ধরেন আমাদের যে ওভারঅল এনবিআর এর যে কাস্টমস এন্ড অল দিস থিং এর সাথে আমরা ডিল করি প্রত্যেক দিন, তাদের এখানে আমাদের যে কোনো মূল্যে দুর্নীতি কমিয়ে আনতে হবে। আমরা এটাকে যদি কমপ্লিট অটোমেশনে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দুর্নীতি অটোমেটিক কমে আসবে। কিন্তু যে অটোমেশনগুলো রয়েছে, যে অটোমেশনগুলো আমরা অলরেডি গিয়েছি, সে অটোমেশনগুলো কিন্তু ঠিকমতো চলছে না। কাজেই প্রথমে আমাদের এনশিওর করতে হবে যে অটোমেশনগুলো আমরা গিয়েছি, সেই অটোমেশনগুলো প্রপারলি ওয়ার্কিং। আপনারা জানেন এসিকোডা গত 2 দিন যাবত, মানে গত সপ্তাহে প্রায় 3 দিন ডাউন ছিল এবং তাদের সিনক্রোনাইজেশনের প্রবলেম হচ্ছিল বিটুইন সেন্ট্রাল ব্যাংক এন্ড দ্য রেস্ট অফ দ্য কাস্টমস এন্ড এভরিথিং। কাজে আমরা 3 দিন মাল ছাড়াতে পারছি না। এই মুহূর্তে জাহাজ দেরিতে আসছে, তারপরে মালও আমরা ছাড়াতে পারছি না, মাল আমরা এক্সপোর্টও করতে পারছিলাম না। কাজে এই ব্যাপারটি আমরা এনবিআর চেয়ারম্যানকে অবগত করেছি। দেখুন, আপনারা যেটি অটোমেশন রেখেছেন সেই অটোমেশনটাকে অ্যাবসোলুটলি বুলেট প্রুফ রাখতে হবে, যাতে করে কোনো ব্যাকআপ রাখতে হবে, যাতে কোনোভাবে এটির জন্য, অটোমেশনের জন্য আমরা আবার ক্ষতিগ্রস্ত না হই। অটোমেশন ইজ এ মাস্ট। অটোমেশন থেকে আমাদের পিছিয়ে পড়লে চলবে না। আমাদের সবকিছু অটোমেশনে নিয়ে এসে অটোমেশন করে আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের দুর্নীতি কমাতে হবে এই ট্যাক্স সেক্টরে। এবং সর্বোপরি আমাদের টোটাল ভ্যাট এবং আমাদের যে আওতা রয়েছে, আমাদের যে ট্যাক্সের আওতা রয়েছে, সেটার পরিধি বাড়াতে হবে। আপনি ঢাকা আর চট্টগ্রাম 2টি জোন এবং এটির মধ্যেও প্রচুর ডিফারেন্স আছে, এর বাইরে কিন্তু আর কোনো জোন নাই। সারা বাংলাদেশে কিন্তু এখন ব্যবসা হচ্ছে, গ্রাম্য অর্থনীতিতে প্রচুর পরিমাণ ব্যবসা হচ্ছে। এই ব্যবসাগুলোকে যদি আপনি ট্যাক্সের আওতায় নিয়ে আসতে পারেন, একটা মিনিমাল ট্যাক্স দিয়ে হলেও এদেরকে যদি আপনি নিয়ে আসতে পারেন, অটোমেশনের আন্ডারে নিয়ে পারেন, পয়েন্ট অফ সেলস টার্মিনাল, সেটি বাংলাদেশের সমস্ত ব্যবসাগুলো কেনা সম্ভব না। কিন্তু এটি যদি একটি ফোনের মাধ্যমে, সবার হাতে ফোন আছে, ফোনের মাধ্যমে যদি কিছু করা যায়, এ ধরনের অ্যাপসের মধ্য দিয়ে এ ধরনের কিছু নীতিগত সহায়তার কথা আমরা বলেছি। এবং এটি কিন্তু যদি আমরা ট্যাক্সের আওতায় আনতে পারি এবং ট্যাক্সের যে সুফল সেটি যদি জনগণ বুঝতে পারে, তাহলে সবাই কিন্তু ট্যাক্স দিতে দ্বিধা করবে না। ধন্যবাদ জনাব সমর ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এখানে। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।